আসসালামু আলাইকুম। আজ তোমাদের পদার্থ গঠন ও ধর্ম চ্যাপ্টারের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত মোট 25টা কোশ্চেন দিয়েছি। আমি একটু জুম করে নিই। হ্যাঁ, ক্যামেরাটাকে আমরা একবারে শেষ থেকে শুরু করব, কেমন? ওকে, আচ্ছা। প্রথমে হচ্ছে আমরা যদি শেষ থেকে শুরু করি তাহলে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্লবতার মান কত। তোমরা অবশ্যই সবাই কোশ্চেনগুলো লিখে নেবে যেমনভাবে আমার 16 থেকে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ, দরকার হলে প্রথমে 16 থেকেই লিখে নাও, তারপরে 1 থেকে লিখবে, বা তোমরা শেষ থেকে আমি যেভাবে করাচ্ছি সেভাবে তোমরা শেষ থেকে, অর্থাৎ আমার যেটা 25 নম্বর কোশ্চেন সেটা তোমরা 1 নম্বর দিয়ে 24টা 2, 23, 3 এইভাবে তোমরা ব্যাকে কোশ্চেনগুলো লিখে নিতে পারো, কেমন? যেভাবে তোমাদের সুবিধা হবে তোমরা সেইভাবে লিখবে। তবে অবশ্যই কোশ্চেন এবং তার সাথে আনসারও লিখে নেবে। আচ্ছা, প্রথমে কোশ্চেন হচ্ছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্লবতার মান কত, বা কৃত্রিম উপগ্রহে প্লবতা ক্রিয়া করে কি? আচ্ছা, এই উত্তরটা করার আগে আমি একটু বাংলার একটা ব্যাকরণের ছোট্ট জিনিস শিখে দিই। এই যে কয়ে হস্যই কি বা কয়ে হস্যই কি আর কয়ে দীর্ঘই কি, এই দুটো কি এর মাঝে পার্থক্য আছে। যখন কোশ্চেনটা কয়ে হস্যি কি দিয়ে হবে তখন তোমার তার মানে জানতে হয়েছে হ্যাঁ অথবা নাতে, হ্যাঁ অথবা নাতে, অর্থাৎ কৃত্রিম উপগ্রহে প্লবতা ক্রিয়া করে কি, করে কি হ্যাঁ কি না, ঠিক আছে? তারপর তুমি তোমার ব্যাখ্যা দেবে, প্রথমেই তোমাকে জানাতে হবে হ্যাঁ কি না। তাহলে আর যদি কয় দীর্ঘই কি হয় তাহলে তার মানে তুমি ওটাকে এক্সপ্লেন করো যে হ্যাঁ করে কি করে না, তাহলে সেটা তুমি ব্যাখ্যা করো। কিন্তু কয় হচ্ছে কি এটার মানে হচ্ছে যে হ্যাঁ অথবা নাতে উত্তর চেয়েছে। ওকে, তাহলে কৃত্রিম উপগ্রহে প্লবতা ক্রিয়া করে কি? প্রথমেই হচ্ছে কৃত্রিম উপগ্রহে প্লবতা ক্রিয়া করে না। তা কেন কৃত্রিম উপগ্রহে প্লবতা ক্রিয়া করে না? প্লবতা হচ্ছে বস্তুর ওজন সংক্রান্ত, তাই না? যে বস্তুর ওজন আছে সেই বস্তুর উপরই প্লবতা কাজ করে। আমরা দেখেছিলাম কি যখন একটা তরলের মধ্যে একটা বস্তুকে নিমজ্জিত করা হয় তখন বস্তুর ওজনের বিপরীত দিকে, ওজন যদি নিচের দিকে কাজ করে তাহলে ওজনের বিপরীত দিকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তরল, তাই তো? বস্তুর ওজন যেদিকে কাজ করে তার বিপরীত দিকে তরল একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যেটাকে আমরা বলি প্লবতা, ঠিক আছে? তাহলে এই প্লবতা কখন কাজ করবে? যখন বস্তুর ওজন থাকবে। কিন্তু কৃত্রিম উপগ্রহে প্লবতা বস্তুর কোনো ওজন থাকে না, অর্থাৎ বস্তুকে বলা হয় ভারহীন বা ওজনহীন। কেন কৃত্রিম উপগ্রহে বস্তু ওজনহীন? কারণ কৃত্রিম উপগ্রহে অভিকর্ষজ ত্বরণ থাকে না। অভিকর্ষজ ত্বরণ না থাকার জন্য কৃত্রিম উপগ্রহে বস্তুটার ওজন থাকে না, ফলে কৃত্রিম উপগ্রহে প্লবতা কাজ করে না, অর্থাৎ কৃত্রিম উপগ্রহে প্লবতার মানটা হচ্ছে 0। একইভাবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রেও বস্তু ভারহীন হয়, অর্থাৎ ওজনহীন। আর ওজনহীন বস্তুর ক্ষেত্রে প্লবতার মান কত বললাম? 0। ওজনহীন বস্তুর ক্ষেত্রে কোনো প্লবতা কাজ করে না। হয়েছে? আচ্ছা, হয়ে গেল। নেক্সট, বার্নৌলির উপপাদ্য কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? সংরক্ষণ নীতি অনেক রকম হয় ভরের সংরক্ষণ, শক্তির সংরক্ষণ, হ্যাঁ। তো বার্নৌলির নীতি হচ্ছে শক্তির সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। শক্তির সংরক্ষণ নীতি হয়েছে। নেক্সট, কোন রাশির মাত্রিক সংকেত m l² t⁻³ m l² t⁻³
এই কোশ্চেনের উত্তরের জন্য আমাকে একটু ব্যাক ক্যালকুলেশন করতে হবে, আমাকে সবগুলোর মাত্রা বার করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, শক্তি মানে কি, শক্তি আর কাজের মাত্রা এক। ঠিক আছে, কাজের মাত্রা কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাই তো? এটা কিসের মাত্রা, শক্তির বা কাজের মাত্রা, মনে আছে? তাহলে দেখো ম্যাচ করছে না, তাহলে প্রথমেই শক্তি বাদ চলে গেল। ক্ষমতার মাত্রা কি, ক্ষমতা হচ্ছে কার্য করার হারকে ক্ষমতা বলে, তাই তো? কার্য করার হারকে ক্ষমতা বলে, তার মানে কার্যের মাত্রা বাই কিসের মাত্রা, বাই সময় টি। তোমাদের মনে আছে তো ক্ষমতা সমান কি, ক্ষমতা সমান হচ্ছে কার্য করার হার বা কার্য বাই সময়। যাদের মনে নেই তারা আবার একটু পুরাতন জিনিসগুলো একটু মনে করো। ঠিক আছে, তাহলে ক্ষমতা সমান কি জানি, কার্য বাই সময়। তাহলে কার্যের মাত্রা কি, বল ইন্টু সরণ, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, সরণের মাত্রা ইন্টু এল। আচ্ছা, এই এলটার এইটা কেন হলো বুঝতে পারলে? কার্য সমান আমি কি জানি, বল ইন্টু সরণ, কার্য সমান বল ইন্টু সরণ, বলের মাত্রা এটা ইন্টু সরণের মাত্রা এটা বাই সময় টি, তাই তো? তাহলে আমার টোটাল কি হলো, এম এল ইন্টু এল, এল স্কোয়ার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই টি, হয়েছে? আচ্ছা, তাহলে আমার এখন টোটালটা কি দাঁড়াচ্ছে, দেখতে পাচ্ছ না তো আর, আচ্ছা 500 করে দিই, হ্যাঁ। বাই টি, তাহলে এখানটা যদি আমি 500 করি, তাহলে এখানে কি হচ্ছে, এম এল স্কোয়ার আচ্ছা, কার্য সমান কি জানি, কার্যের মাত্রা কি হচ্ছে, তাহলে এম এল ইন্টু এল, এল স্কোয়ার টি -2, এখান থেকে এটা যাচ্ছে, এম এল স্কোয়ার টি -2 বাই কি, বাই টি। তাহলে টোটাল কি দাঁড়াচ্ছে, দেখো, এম এল স্কোয়ার টি, উপরে 2 আছে আর নিচে, উপরে -2 আছে আর নিচে একটা +1 আছে, এটা যদি উপরে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে -2 আর এক -3, তাহলে এম এল স্কোয়ার টি -3 কার একক হলো, আমার চেয়েছে কোনটা, এম এল স্কোয়ার টি -3, কার একক হচ্ছে ক্ষমতার একক। ঠিক আছে, তাহলে এম এল স্কোয়ার টি -3 ক্ষমতার একক হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু কিন্তু ওই লোহাটা পারদে ভাসে কেন? এই উত্তরটা বলার আগে আমি তোমাদের 17 নম্বরের কোশ্চেনের উত্তরটা আগে বলে দিই, তাহলে একটাতেই দুটো হয়ে যাবে। প্লবতা সমান আমরা কি জানি, প্লবতাকে আমরা ইউ দিয়ে লিখি, ইউ সমান কি জানি, ভি রো জি, অর্থাৎ প্লবতা নির্ভর করে, ভিটা কি বলেছিলাম, বস্তুর আয়তন, বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, রো হচ্ছে তরলের ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে, বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, অর্থাৎ যে বস্তুটাকে নিমজ্জিত করা হচ্ছে সেই বস্তুটার আয়তন। যদি এরকম একটা তরলে এরকম যদি একটা সিলিন্ডার ডুবিয়ে দেওয়া হয়, তাহলে কোন বস্তুটার কোন আয়তনটা, এই ভিটা কোন আয়তনটা, এই যে নিমজ্জিত অংশ এইটার আয়তন। ঠিক আছে, আচ্ছা, রো যে তরলটা নেওয়া হয়েছে সেই তরলের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে প্লবতা নির্ভর করে বস্তু নিমজ্জিত অংশের আয়তন,
তরলের ঘনত্ব এবং অভিঘর্ষিত ত্বরণের উপর। ওকে, আচ্ছা, এবার বলছি যে এক টুকরো লোহা জলে ডুবে যায়, কিন্তু ওই লোহাটা জলে ডুবে যায় কিন্তু পারদে ভাসে কেন? দেখো, যখন আমরা কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করি বা তরলে ডোবাই, তখন ওই বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, যেটাকে আমরা বলি প্লবতা। হয়েছে? যখন বস্তুর ওজন প্লবতার চেয়ে বেশি হয়ে যায়, ঠিক আছে, যখন বা বলতে পারো যখন প্লবতার মান বস্তুর ওজনের চেয়ে কম হয়ে যায়, তখন বস্তুটা কি হয়? ডুবে যায়। প্লবতা যদি কম হয় তাহলে ডুবে যায়। আর যদি প্লবতার মানটা বস্তুর ওজনের চেয়ে বেশি হয় তাহলে ভাসে। এটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে এতদিনে, তাই তো? যদি প্লবতার মানটা বস্তুর ওজনের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটা কি হয়? ভাসবে। এখন প্লবতা নির্ভর করে এমন একটা রাশির উপর, কোন রাশির উপর? তরলের ঘনত্ব। ঠিক আছে, তরলের ঘনত্ব বেশি হলে প্লবতার মান বেশি হবে, তরলের ঘনত্বের মান কম হলে প্লবতার মান কম হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে ঘনত্বের উপর প্লবতা নির্ভর করে, আর প্লবতার উপরে বস্তুর ভাসা আর ডুবে যাওয়া নির্ভর করে। বস্তু ভাসবে কি ডুবে যাবে সেটা নির্ভর করে প্লবতার উপর, আবার প্লবতা নির্ভর করে কিসের উপরে? তরলের ঘনত্বের উপরে। হয়েছে? লোহা জলে ডুবে যায় এই কারণে যে জলের যে ঘনত্ব, তার চেয়ে পারদের ঘনত্ব অনেক বেশি। জলের ঘনত্বের চেয়ে পারদের ঘনত্ব প্রায় 13.5 গুণ বেশি, 13.6 গুণ বেশি। ঠিক আছে, অর্থাৎ জলের চেয়ে পারদের ঘনত্ব বেশি, সেই কারণে জলের চেয়ে পারদের ওই যে প্লবতার মানটাও বেশি। যখন লোহাকে জলে ডুবানো হচ্ছে তখন প্লবতার মান বস্তুর ওজনের চেয়ে কম হয়ে যায়, সেই কারণে বস্তুটা ডুবে যায়। কেন কম হয়ে যায়? কারণ জলের ঘনত্বটা কম। তাহলে আমাদের উত্তরটা কি হচ্ছে? জলের ঘনত্বটা কম হওয়ার জন্য প্লবতার মানটা কম হয়, সেই কারণে লোহার তুলনায়, এক টুকরো লোহার তুলনায় প্লবতার মান কম হয়ে যাওয়ার জন্য লোহার টুকরোটা জলে ডুবে যাচ্ছে। কিন্তু পারদের ঘনত্ব বেশি হওয়ার জন্য প্লবতার মানটাও বেশি হয়, সেই কারণ, এবং প্লবতার মান শুধু বেশি হয় না, বস্তুর ওজনের চেয়ে, অর্থাৎ এক টুকরো লোহার ওজনের চেয়েও বেশি হয়, সেই কারণে সেটা লোহাটা পারদে ভাসে। ঠিক আছে, তাহলে আমাদের মেন কনসেপ্ট কোথায় থাকবে? যে তরলের ঘনত্বের উপরে, এবং তার সাথে সাথে প্লবতা এবং বস্তুর ওজনের মধ্যে এই যে সম্পর্ক, প্লবতার যে মান যখন বস্তুর ওজনের চেয়ে বেশি হচ্ছে তখন সেটা ভাসছে, আর যখন প্লবতার মান বস্তুর ওজনের চেয়ে কম হয়ে যাচ্ছে তখন সেটা ডুবে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, বলছে পীড়ন না বিকৃতি কোনটা মৌলিক? কোশ্চেন এভাবেও দেয়, আবার কোশ্চেনটা এভাবেও দেয় যে পীড়ন মৌলিক নয় কিন্তু বিকৃতি মৌলিক। অর্থাৎ দ্বিতীয় কোশ্চেনটা থেকে দেখো তোমার প্রথম কোশ্চেনের উত্তরটা পেয়ে যাচ্ছ। পীড়ন মৌলিক নয় কিন্তু বিকৃতি মৌলিক, আর তোমার প্রথম কোশ্চেনটা বলছে পীড়ন না বিকৃতি কোনটি মৌলিক, তারই উত্তর দেখো পীড়ন মৌলিক নয় কিন্তু বিকৃতি মৌলিক। ঠিক আছে, কিন্তু দুটো সেপারেট কোশ্চেন। তাহলে আমার প্রথম উত্তর কি হচ্ছে? পীড়ন না বিকৃতি কোনটি মৌলিক? আমার মৌলিক হচ্ছে বিকৃতি। কেন বিকৃতি মৌলিক? কেন পীড়ন মৌলিক নয়? দেখো, যখন কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হয় বা বিকৃত করার চেষ্টা করা হয় তখনই পীড়নের উৎপত্তি হয়। ভালো করে খেয়াল করে দেখো, যখন কোনো বস্তুকে বিকৃত করা হয় বা বিকৃত করার চেষ্টা করা হয় তখনই বস্তুর অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়।
একক ক্ষেত্রফলে উদ্ভূত এই প্রতিক্রিয়া বলটাকে আমরা বলি পীড়ন, তাই তো? তাহলে পীড়নটা বা প্রতিক্রিয়া বলটা প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বল এটা কখন তৈরি হচ্ছে? যখন বস্তুটাকে বিকৃত করা হচ্ছে বা বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমি যদি বস্তুটাকে বিকৃত না করি বা বিকৃত করার চেষ্টা না করি, তাহলে ওই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল উদ্ভব হবে না? বা যদি আমি কথাটা এইভাবে বলি যে অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল উদ্ভব হবে তখনই যখন বস্তুটাকে বিকৃত করা হবে বা বিকৃত করার চেষ্টা করা হবে। তখন বিকৃত না হলে বা বিকৃত করার চেষ্টা না হলে প্রতিক্রিয়া বল থাকবে না। বিকৃত করা হলেই বা বিকৃত করার চেষ্টা করা হলেই তখনই প্রতিক্রিয়া বলের উদ্ভব হবে। তাহলে যেহেতু বিকৃতির উপরে পীড়ন বা এই যে প্রতিক্রিয়া বল প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিক্রিয়া বল বা পীড়ন নির্ভর করে কার উপরে? বিকৃতির উপরে। যদি বিকৃতি হয় তাহলে পীড়ন হবে, যদি বিকৃতি না হয় বা বিকৃতির চেষ্টা না হয় তাহলে পীড়নের কোনো অস্তিত্বই নেই। সেই কারণে যেহেতু বিকৃতির উপর পীড়নটা নির্ভর করে তাই বিকৃতি মৌলিক, পীড়ন নয়। ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল এটা, আশা করি বুঝেছো। তলের মুক্ততল তার ক্ষেত্রফল ন্যূনতম করতে যায় কিসের জন্য? এটা তলের ধর্ম। কোন ধর্ম? পৃষ্ঠটান ধর্ম। মনে পড়ছে সবার পৃষ্ঠটান? পৃষ্ঠটান কি? পৃষ্ঠটান হচ্ছে তলের এমন একটি, তলের উপরিতলের এমন একটি ধর্ম যার কারণে তলের উপরিতল বা মুক্ততল তার ক্ষেত্রফল সব সময় সর্বনিম্ন করতে চাই। হয়েছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা দ্রুত কমে গেলে বা দ্রুত বেড়ে গেলে আবহাওয়ার কি পূর্বাভাস পাওয়া যায়? দ্রুত যদি বেড়ে যায়, বেড়ে যাওয়ার অর্থ কি? সেখানে বায়ুর চাপ বাড়ছে, তাই তো? বায়ুর চাপ বাড়ছে। আর বায়ুর চাপ কখন বাড়ে? যখন আকাশ পরিষ্কার থাকে। যদি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে বা দ্রুত যদি বাড়তে থাকে, জলীয় বাষ্প বেড়ে যাওয়া মানে কি? সেখানে বায়ুর চাপটা কমে যাওয়া। আর বায়ুর চাপ কমে গেলে পারস্তম্ভের উচ্চতা দ্রুত কমতে থাকবে। আবারও বলি একবার, পারস্তম্ভের উচ্চতা যদি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় তাহলে বায়ুর চাপটা কমে যায়। আর বায়ুর চাপ কমে গেলে কি হবে? ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে পারস্তম্ভের উচ্চতা, ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকার অর্থ হচ্ছে এটা বুঝছি যে সেখানে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকছে বা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকছে। যদি পারস্তম্ভের উচ্চতা দ্রুত কমে যায় তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত আসতে পারবো? যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ দ্রুত বেড়ে যাচ্ছে। দ্রুত বেড়ে যাচ্ছে মানে কি? সেখানে দ্রুত নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। আর দ্রুত নিম্নচাপ সৃষ্টি হলে দূরবর্তী যে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বাতাস দ্রুত সেই নিম্নচাপের দিকে ছুটে আসবে। আর বাতাস এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত ছুটে আসার অর্থ কি? ঝড়। অর্থাৎ পারস্তম্ভের উচ্চতা দ্রুত কমে গেলে সেখানে ঝড়ের সম্ভাবনা। আর যদি দ্রুত বেড়ে যায় অর্থাৎ এটা থেকে কি বলা যায়? যে সেখানটা দ্রুত পরিষ্কার হয়ে যাচ্ছে, আকাশ দ্রুত পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার আবহাওয়া শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা। ঠিক আছে? অবশ্যই রৌদ্র ঝলমল, পরিষ্কার মেঘমুক্ত আকাশ এবং শুষ্ক পরিবেশ বা আবহাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, সান্দ্রতা এবং ঘনত্ব কি একই রাশি? না, সান্দ্রতা এবং ঘনত্ব একই রাশি নয়। সান্দ্রতা আর ঘনত্ব আলাদা রাশি। ঠিক আছে? ঘনত্ব তলে ঘনত্ব বেশি হলে তার সান্দ্রতা বেশি হয়, এটা ঠিক কথা, কিন্তু সান্দ্রতা আর ঘনত্ব এক রাশি নয়। সান্দ্রতা হচ্ছে তলের এমন একটা ধর্ম যা পাশাপাশি অবস্থিত দুটি তল স্তরের আপেক্ষিক গতিবেগকে হ্রাস করে। প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা বলে দিয়েছি।
তলের অভ্যন্তরে পৃষ্ঠটান ক্রিয়া করে কি না, তলের অভ্যন্তরে পৃষ্ঠটান ক্রিয়া করে না। পৃষ্ঠটান সম্পূর্ণরূপে তলের মুক্ত তলের ঘটনা বা তলের উপরিতলের ঘটনা, ঠিক আছে। সুতরাং তলের অভ্যন্তরে বা ভিতরে কোনো রকম পৃষ্ঠটান কাজ করে না। পৃষ্ঠটান সব সময়ের জন্য তলের মুক্ত তলের বা উপরিতলের ঘটনা। নেক্সট কোশ্চেন বলছে, আচ্ছা 1 নম্বর কোশ্চেনটা এখন থাক, হ্যাঁ ওটা শেষ বেলায় বলছি, নাহলে সময় পাবো না বাকিগুলোরও। বায়ুমণ্ডলের প্রমাণ চাপ সমান কি? আমরা চাপ সমান কি জানি? চাপ সমান হচ্ছে এইচ রো জি, এইচ রো জি বা এইচ ডিজি। এইচ হচ্ছে উচ্চতা, কার উচ্চতা, যেহেতু প্রমাণ বায়ুমণ্ডলের চাপ তাই পারদের উচ্চতা, রো হচ্ছে পারদের ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমার মেশিন আছে জি। কোন নলের মধ্যে দিয়ে বেগ, কোন নলের মধ্যে দিয়ে বেগ মানে যে কোনো একটা তরলের বেগ, হ্যাঁ তরলের বেগ যদি 1 মিটার পার সেকেন্ড হয় তাহলে বেগ শীর্ষের মান কত হবে? বেগ শীর্ষ সমান আমরা কি জানি? আচ্ছা এটা হয়ে গেল, তাহলে 2 হয়ে গেল। বেগ শীর্ষ সমান আমরা কি জানি? যা মুছে দিলাম তো। বেগ শীর্ষ সমান ভি সমান কি জানি? সরি, বেগ শীর্ষের মান হচ্ছে ভি স্কোয়ার বাই 2g, আমরা এটা জানি ভি স্কোয়ার বাই 2g। ভি এর মান বলেছে 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে 1 মিটার পার সেকেন্ড, তাহলে ভি স্কোয়ার মানে 1 স্কোয়ার বাই 2 ইন্টু জি। জি এর মান কত বলছে 10 সব মিটার পার সেকেন্ড। তাহলে এটা যদি আমি সিজিএস না এসআইতে না করে আমি যদি সিজিএস করি, এটা কত ছিল? এটা ছিল 1 মিটার পার সেকেন্ড, হ্যাঁ এটাকে যদি আমি সিজিএস করি তাহলে 1 মিটারকে যদি সেন্টিমিটার করি তাহলে 1 মিটার মানে 100 সেন্টিমিটার পার সেকেন্ড তো সেকেন্ডে, তাই না? তাহলে 1 মিটার পার সেকেন্ড মানে 100 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে 1 মানে এটা 100 তার স্কোয়ার বাই 2 ইন্টু এটাও 10 মিটার পার সেকেন্ড ছিল, তাহলে 10 ইন্টু 100 মানে 1000 সেন্টিমিটার পার সেকেন্ড হয়েছে। আর এবার বুঝতে পারলেন না এইখানটায় কি? এখানে 1 মিটার পার সেকেন্ড মানে কত? মিটারটা যদি আমি সেন্টিমিটার করি তাহলে কত হচ্ছে? 1 ইন্টু 10, এই সরি মিটারকে যদি সেন্টিমিটার করি তাহলে 1 ইন্টু 100, 1 মিটার মানে 100 সেন্টিমিটার হয়েছে। তাহলে যদি আমার এখানে 1 জায়গায় 10 থাকে, তাহলে আমি যদি 10 সেন্টিমিটার পার সেকেন্ড হয়, তাহলে যদি 1 জায়গায় 10 থাকে তাহলে আমরা কত করব? এখানে যদি 10 হয় 10 সেন্টিমিটার পার সেকেন্ড হয় তাহলে আমরা কত করব? 10 ইন্টু 100 সেন্টিমিটার পার সেকেন্ড হয়েছে, সেটাই তো বলছি। এটা এত তোমার হচ্ছে এইটা ছিল মিটার পার সেকেন্ড, এটা হয়ে গেল সেন্টিমিটার পার সেকেন্ড। বেগ শীর্ষ তাহলে বেগের একক হবে, তাহলে এটা কত হচ্ছে 1000 100 ইন্টু 100 বাই 2 ইন্টু 3টে 0 1 2টো কাটলো 2টো 3টে 2 5 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে বেগ শীর্ষ মান হচ্ছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড হয়েছে। আচ্ছা অজৈব বস্তু, নেক্সট কোশ্চেন দেখো, এটা মুছে দিই। নেক্সট কোশ্চেন হচ্ছে যদি অজৈব বস্তু তরলে দ্রবীভূত থাকে তাহলে পৃষ্ঠটানের কি পরিবর্তন হবে? যদি তরলে অজৈব বস্তু দ্রবীভূত থাকে তাহলে পৃষ্ঠটান বাড়বে, যদি জৈব বস্তু দ্রবীভূত থাকে তাহলে পৃষ্ঠটান কমবে। বায়ু প্রবাহের সময় পতাকার পথ ওরা কোন নীতির সাথে যুক্ত বা কোন নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়? অবশ্যই বার্নৌলির নীতির সাহায্যে। পীড়নের মাত্রীয় সংকেত কি? পীড়নের মাত্রীয় সংকেত, পীড়ন সমান আমরা কি জানি? বল বাই ক্ষেত্রফল এফ বাই এ। বলের মাত্রীয় সংকেত এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার। তাহলে মোট কি হচ্ছে? আর ক্ষেত্রফলের
মাত্রার সংকেত কি? ক্ষেত্রফল এল বাই এল, এল ইন্টু এল, সরি এল ইন্টু এল, এল স্কোয়ার। এগুলো করেছো সব ওই চ্যাপ্টারে, এই জন্য আর বেশি বারবার বলছি না। তাহলে কি হচ্ছে, আমার এম একটা আছে, এম, এল উপরে +1 নিচে +2। এটা যখন উপরে চলে যাবে তখন কি হচ্ছে, এল -1 হয়ে যাবে আর টি -2। তাহলে এম এল ইনভার্স টি -2। পিস্টনের মাত্রা সংকেত কি? পিস্টনের মানে হচ্ছে বল বাই, পিস্টনের মানে হচ্ছে, এইটা কিসের মাত্রা বের করলাম, এইটা বের করলাম তোমার পীড়নের মাত্রা। পিস্টনের মাত্রা কি? পিস্টনের হচ্ছে বল বাই দৈর্ঘ্য। একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলকে, স্পর্শকীয় বলকে বলা হয় কি? পিস্টন। তাহলে এম বাই এল, এম এল টি -2, সরি এফ বাই এল, তাহলে এফ হচ্ছে এম এল টি -2 বাই এল, তাহলে এল এল কেটে গেল, এল এল কেটে গেল, তাহলে কি থাকছে, এম টি -2। সবগুলো মনে হচ্ছে আজকে হবে না গো, সময় নেই আর। ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে কিরূপ পাঠ পাওয়া যাবে? ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে আমরা একটু আগে দেখলাম যে ব্যারোমিটারের পারস্তম্ভের চাপ কোন 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 বিষয়ের উপর নির্ভর করে? এইচ রো জি, তাই তো? অর্থাৎ চাপ, পারদের চাপ নির্ভর করে কিসের উপরে? জি এর উপরে। যেহেতু চাঁদে কোনো অভিকর্ষজ ত্বরণ থাকে না, তাই চাঁদে ব্যারোমিটার চাঁদে নিয়ে গেলে ব্যারোমিটারের কোনো পাঠ দেবে না। ঠিক আছে? আচ্ছা, এখানটা ক্লিয়ার হলো না কি জানি। দেখো, ব্যারোমিটারে যদি চাঁদে নিয়ে যায় তাহলে কি পার্ট পাওয়া যাবে তাই জিজ্ঞেস করছে। আমরা কি জানি, ব্যারোমিটারে কি ব্যবহার করা হয়? পারদ। আর পারদ অর্থাৎ পারদের চাপটাকে ব্যবহার করেই আমরা আবহাওয়ার পূর্বাভাস পাই, তাই তো? তাহলে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো 2 নম্বর কোশ্চেনটাই বললাম, একটু পিছিয়ে যাও দরকার হলে। পি সমান হচ্ছে এইচ রো জি, অর্থাৎ পারদের ঘনত্ব, পারদের উচ্চতা, পারদের ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণের উপর। যেহেতু চাঁদে কোনো অভিকর্ষজ ত্বরণ থাকে না, তাই এখানে যদি এইটা যদি শূন্য হয়ে যায়, এটা যদি শূন্য হয়ে যায়, এই মানটা যদি শূন্য হয়, তাহলে শূন্যকে যা দিয়ে গুণ করবে সবটা শূন্য হয়ে যাবে। তাহলে পি কত? পি এর মানটা 0। তাহলে চাঁদে পারদের চাপ শূন্য, তাই তো? তাহলে পারদ যদি পারটা মান শূন্য হয়, পারদের চাপ যদি শূন্য হয়, তাহলে ব্যারোমিটারের কি মান পাওয়া যাবে? ব্যারোমিটারের কোনো মান পাওয়া যাবে না, বুঝছো? দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়াতে নেই কোন নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়? অবশ্যই বার্নৌলির নীতি বা বার্নৌলির উপপাদ্য। আচ্ছা, নেক্সট হচ্ছে ঘর্ষণের সাথে সাদৃশ্য আছে কোন রাশিটির? ঘর্ষণের সাথে সাদৃশ্য আছে বলো কোন রাশির? কিসের? সান্দ্র বল, তাই তো, বা সান্দ্রতার। হুকের সূত্র স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। দেখতে পাচ্ছ না? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক হয়েছে। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ। আচ্ছা, সাইফন ক্রিয়ার শর্ত। সাইফন ক্রিয়ার শর্ত অবশ্যই প্রথম এবং অন্যতম শর্ত হলো বায়ুমণ্ডলের চাপ। সাইফন ক্রিয়ার অন্যতম শর্ত হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে দ্বিতীয় কোশ্চেনের সাথে সাথেই বলে দিই যে চাঁদে সাইফন ক্রিয়া করে কি? না, চাঁদে সাইফন ক্রিয়া করে না। কেন চাঁদে সাইফন ক্রিয়া করে না? কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডলের চাপ নেই, তাই চাঁদে সাইফন ক্রিয়া করে না। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে কোনটির স্থিতিস্থাপকতা সর্বাধিক? অবশ্যই রাবারের স্থিতিস্থাপকতা সর্বাধিক যেগুলো আছে তার মধ্যে। স্প্রিং সাধারণত, এটা বাদ রাখলাম এখন। আচ্ছা, স্থিতিস্থাপক ধ্রুবক মাত্রাগতভাবে তুল্য যার সাথে, তা হলো স্থিতিস্থাপক ধ্রুবক। এইটা বলি শেষ করি। হ্যাঁ, এই তাহলে 14 কোশ্চেনটা বাকি থাকলো আর 1 কোশ্চেনটা বাকি থাকলো। এটার ব্যাখ্যা একটু বলতে হবে, নাহলে হবে না। আচ্ছা, এইটা বলে দিই 15 নম্বর। স্থিতিস্থাপক ধ্রুবক মাত্রাগতভাবে তুল্য। স্থিতিস্থাপক ধ্রুবকের মাত্রা কি বলো? স্থিতিস্থাপক ধ্রুবক কে এর মাত্রা হচ্ছে পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। পীড়নের
মাত্রা আছে, পীড়নের মাত্রা কি বলো? পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। পীড়ন একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলকে, তাই তো, বাই বিকৃতির মান কত? বিকৃতির এখনো বিকৃতি মান বসেনি কারোর, বাই বিকৃতি, এটা হচ্ছে পীড়ন, বলের ক্ষেত্রফল বাই বিকৃতি। আচ্ছা, বলের মাত্রা কি? এম এল T-2 হয়েছে। ক্ষেত্রফলের মাত্রা L² হলো, তাহলে আর বাই বিকৃতি আছে, বাই বিকৃতি মাত্রা কত? 1, বিকৃতি কোনো মাত্রা নেই, তাহলে আমার মোট টোটাল কি হচ্ছে? এম এল ইনভার্স T-2। তাহলে স্থিতিস্থাপকের মাত্রা হচ্ছে, স্থিতিস্থাপক ধ্রুবকের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স T-2। আচ্ছা, এখানে কার সাথে সমান? বিকৃতি অপশন আছে, বিকৃতি কোনো একক নেই, তাহলে বিকৃতি প্রথমেই বাদ চলে গেল, একক নেই, মাত্রা নেই, বিকৃতি বাদ চলে গেল। ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা আমরা কি জানি? ত্বরণের মাত্রা হচ্ছে সরণ মিটার/সেকেন্ড², তাই তো, মানে মিটার L T-2, এটা হচ্ছে ত্বরণের মাত্রা, কিন্তু মিলছে না, তাহলে ত্বরণ বাদ চলে গেল। পিস্টনের মাত্রা কি একটু আগে করলাম, পিস্টনের M-T-2, পিস্টনের M-T-2 মিলছে না পিস্টনের সাথে, তাহলে আমার বাকি হলো কি? পীড়ন। তাহলে স্থিতিস্থাপক ধ্রুবকের যে মাত্রা আর পীড়নের মাত্রা, এখানেও দেখো একই বার করছি, কারণ স্থিতিস্থাপক ধ্রুবকের মাত্রা যখন বার করছিলাম, এখানে স্থিতিস্থাপক ধ্রুবক মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি, যেহেতু বিকৃতির মাত্রা নেই, তাই পীড়নের মাত্রাও যা, স্থিতিস্থাপক ধ্রুবকের মাত্রাও তাই, তাই না? এখান থেকেই হয়ে যেত, তবুও আমি তোমাদের বাকিগুলো একবার বের করে দেখে দিলাম যে বাকি কারোর সাথেই স্থিতিস্থাপক গুণাঙ্কের বা স্থিতিস্থাপক ধ্রুবকের মাত্রা মিলছে না, শুধুমাত্র পীড়নের ছাড়া। ঠিক আছে, তাহলে স্থিতিস্থাপক ধ্রুবকের মাত্রা হচ্ছে পীড়নের মাত্রার সঙ্গে তুল্য হয়েছে। তাহলে আমাদের বাকি রয়ে গেল ল্যাম্পের পোলতের মধ্যে দিয়ে তেল উঠতে থাকে তলে কোন ধর্মের জন্য? এটা শুধু এই উত্তরটা মনে রাখো, হ্যাঁ, এটা পৃষ্ঠটান ধর্মের জন্য, বাকিটা আমি আর এখন ব্যাখ্যা করতে পারলাম না, সময় শেষ হয়ে গেছে। ওই যে প্রথম কোশ্চেনটা যেটা দিয়েছিলাম, যে ল্যাম্পের মধ্যে দিয়ে তেল উঠতে থাকে তলে কোন ধর্মের জন্য? এটা হচ্ছে পৃষ্ঠটান ধর্মের জন্য, শুধু এইটুকুনি এখন মনে রাখো। ব্যাখ্যাটা আমি আবার পরের ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর একখানা কোশ্চেন বাদ থেকে গেল, কিছু করার নেই আর। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।